এখন বিপরীত বৃত্তীয় ফাংশনের নতুন আরেকটা সমস্যা দেখব, সেটা হচ্ছে sin ইনভার্স 3/5 প্লাস হাফ cos ইনভার্স 5/13 মাইনাস cot ইনভার্স 2 সমান tan ইনভার্স 28 ডিভাইডেড বাই 29। আমরা বামপক্ষ সমান লিখলাম sin ইনভার্স 3/5 প্লাস হাফ cos ইনভার্স 5/13 মাইনাস cot ইনভার্স 2। এর আগে যত অঙ্ক আমরা সমাধান করেছিলাম প্রত্যেকটাই আমরা sin cos tan cosec sec cot যেভাবেই দেওয়া থাকুক না কেন তাকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ওই ফর্মুলায় পরিণত করেছিলাম। এটাকেও আমরা ওইভাবে করার চেষ্টা করব, কিন্তু এখানে মাঝখানে একটা অংশ রয়ে গেছে যেটা হচ্ছে হাফ cos ইনভার্স 5/13, কিন্তু আমাদের সূত্রের মধ্যে ওরকম হাফ বলে কোনো অংশ ছিল না, তাই আমরা এই হাফ cos ইনভার্স 5/13কে tan এ রূপান্তর করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই ধরি মাঝখানের যে অংশটা আছে শুধুমাত্র এই অংশটাকে আমরা পরিবর্তন করব। তাহলে এটা হচ্ছে হাফ cos ইনভার্স 5/13 সমান হচ্ছে থিটা ধরলাম এটাকে। তাহলে বাম পাশের যে হাফ আছে সেটা গুণ হয়ে ডান পাশে 2 থিটায় পরিণত হবে। তাহলে ডান পাশে সেটা 2 থিটা হলো। এখন যে cos ইনভার্স আছে, cos ইনভার্সটাকেও বাম থেকে ডানে নিয়ে গেলে এদিকে থাকবে শুধুমাত্র 5/13 এবং এই cos ইনভার্স ডান পাশে গেলে হবে cos 2 থিটা। আমি হিসেবের সুবিধার জন্য বা আমার কাছের সুবিধার জন্য cos 2 থিটাকে বাম পাশে এবং 5/13কে ডান পাশে নিয়ে গেলাম। এখন cos 2 থিটার একটা সূত্র আমরা জানি, cos 2 থিটা এবং tan এর সেই সূত্রটা হচ্ছে cos 2 থিটা সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ডান পাশের 5/13 ঠিক থাকলো। এখন আমরা আর গুণন করব, আর গুণন করলে 13 ইন্টু 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা থাকলো বাম পক্ষে, ডান পক্ষে হলো 5 ইন্টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন 13 দিয়ে যদি আমি গুণ করি সেটা হবে 13 মাইনাস 13 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 5 প্লাস 5 tan স্কয়ার থিটা। এখন tan স্কয়ার থিটা যুক্ত অংশগুলো আমি এক পাশে নিয়ে আসি, তাহলে এটা হবে 13 tan স্কয়ার থিটা, বাম পাশে ডান পাশে যেটা প্লাস 5 ছিল সেটা বাম পাশে আসলে হয়ে যাবে মাইনাস 5 tan স্কয়ার থিটা, এদিকে ছিল 5, বাম পাশের 13 এদিকে হয়ে যাবে মাইনাস 13, তাহলে টোটাল হচ্ছে মাইনাস 18 tan স্কয়ার থিটা ইকুয়াল টু মাইনাস 8। এখন উভয় পক্ষ থেকে মাইনাস কেটে দিলাম, মাইনাস কেটে দেওয়া অথবা -1 দ্বারা গুণ করা একই কথা। তাহলে থাকে হচ্ছে tan স্কয়ার থিটা সমান 8 ডিভাইডেড বাই 18, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 4/9। এখন আমরা যদি এটার উপর বর্গমূল করি তাহলে tan থিটা সমান হচ্ছে 2/3। এখন আমরা শুরুতেই যে থিটা ধরছিলাম এখানেও আমরা থিটা বের করব। তাহলে থিটা যদি বের করতে চাই, সুতরাং থিটা সমান হচ্ছে tan ইনভার্স 2/3। এখন এই tan ইনভার্স 2/3 আমরা পেয়ে গেলাম, যেটা হচ্ছে হাফ cos ইনভার্স 5/13। তাহলে এখন আমাদের বাম পক্ষ হবে sin ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 2/3 মাইনাস cot ইনভার্স 2। এটা ধরে আমরা বাকি অঙ্কটা করার চেষ্টা করব। এখন আমাদের মূল অঙ্কটা দাঁড়ালো sin ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 2/3 মাইনাস cot ইনভার্স 2। এখন আমরা এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর যে ফর্মুলা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, সেই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো। কিন্তু ব্যবহার করতে গেলে প্রথমেই দেওয়া আছে এখানে sin ইনভার্স 3/5। এখন এই সাইনকে আমরা tan এ রূপান্তর করব। তো সাইনকে যদি আমরা tan এ রূপান্তর করতে যাই, প্রথমে একটা আমরা ত্রিভুজ অঙ্কন করি। এই ত্রিভুজের এই থিটা সমান আসলে এখানে থিটা না লিখে sin ইনভার্স 3/5 লেখাটাই হচ্ছে সবচেয়ে ভালো। sin ইনভার্স 3/5 যদি আমরা লিখি তাহলে সাইনের অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে
5। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের এক বাহু যদি 3 হয় আর এক বাহু যদি 5 হয় তাহলে অন্য বাহুটা হবে অবশ্যই 4। এখন যেই অনুপাত আমাদেরকে দেওয়া ছিল sin ইনভার্স 3/5, সেই sin ইনভার্স 3/5কে যদি আমরা tan এ রূপান্তর করি তার মানটা দাঁড়ায় হচ্ছে এরকম, sin ইনভার্স 3/5 ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স, আমরা tan এর অনুপাত জানি লম্ব বাই ভূমি, তাহলে সেটা হচ্ছে 3/4। এখন আমরা sin 3/5 এর স্থলে লিখতে পারবো tan ইনভার্স 3/4। এখন এর পরের অংশটা tan ইনভার্স 2/3 এবং এরপরে যেটা আছে cot, আমরা জানি cot হচ্ছে tan এর বিপরীত, তাহলে cotকে যদি আমরা এখন tan দিয়ে লিখতে চাই তাহলে সেটা হবে হচ্ছে tan ইনভার্স হাফ। লিখলাম। এখন সূত্র প্রথম দুই অংশের জন্য ব্যবহার করব tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 2/3, এখানেই আমরা সূত্রটা প্রয়োগ করব। তাহলে সূত্রটা প্রয়োগ করলে আমরা লিখতে পারবো এরকম, tan ইনভার্স x বলতে হচ্ছে 3/4 এবং y বলতে হচ্ছে 2/3। তাহলে 3/4 প্লাস 2/3 নিচে হচ্ছে 1 মাইনাস 3/4 ইন্টু 2/3, এটা লিখলাম। বাকি অংশটা রয়ে যাবে মাইনাস tan ইনভার্স হাফ, এটা রয়ে গেল। তাহলে এরপর আমরা এভাবে লিখতে পারি সমান tan ইনভার্স, এখন একটা সহজ ক্যালকুলেশন আছে, 3/4 প্লাস 2/3, এখানে লসাগু হচ্ছে 12, তাহলে লসাগু নিলাম 12, এর উপরে 9/8, এগুলো খুব সহজ ক্যালকুলেশন, এগুলো তেমন বুঝে দেওয়ার কিছু নাই, মাইনাস 1 মাইনাস 3/4 ইন্টু 2/3, এটার ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 6/12, এখানে পাচ্ছি হচ্ছে 6/12, এরপরে মাইনাস tan ইনভার্স হাফ, এটা আপাতত রেখে দিলাম। প্রথম যে অংশটা আছে তার সমাধান আগে আমরা করে নিই। এখানে উপরে হচ্ছে 8 আর 9 17 ভাগ 12, আর নিচে 12 যদি লসাগু নিই 12 থেকে 6 গেলে এটা হচ্ছে 6/12 মাইনাস tan ইনভার্স হাফটা রয়ে গেল সমান, এখানে ভগ্নাংশের ভাগের নিয়মে যদি আমরা ভাগ করি তাহলে এটা থাকে হচ্ছে এইরকম, উপরের 12 আর নিচের 12 কাটাকাটি করে বাদ দিলাম, তাহলে বাকি অংশ কোনো পরিবর্তন নেই, এভাবেই রয়ে গেল। এরপর tan ইনভার্স 17/6 মাইনাস tan ইনভার্স হাফ। এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করব হচ্ছে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। তাহলে সেই সূত্রটা হচ্ছে আগে আমরা যে সূত্র ইউজ করছিলাম সেটার মতোই, শুধুমাত্র প্লাসের স্থলে মাইনাস হবে। আগে ছিল tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এখন হচ্ছে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। আগে যেখানে প্লাস ছিল শুধুমাত্র সেখানে মাইনাস অংশটা ব্যবহার করতে হবে, নতুন আর কিছুই নাই। তাহলে আমাদের টোটাল ফর্মুলাটা দাঁড়ায় হচ্ছে এরকম, tan ইনভার্স 17/6 মাইনাস হাফ 1 মাইনাস 17/6 ইন্টু হাফ। তাহলে এর পরের অংশটা হচ্ছে tan ইনভার্স, পরের অংশে আমাদের লসাগু হচ্ছে 6, তাহলে হচ্ছে 17 মাইনাস 3 ডিভাইডেড বাই 1 প্লাস 6 দুগুণে 12, উপরে হচ্ছে 17 সমান tan ইনভার্স উপরে 14/6 আর নিচে হচ্ছে 12 যোগ 17 সমান tan ইনভার্স, আমরা যদি ভাগের নিয়মে ভাগ করি তাহলে 14/6 ইন্টু
12 ডিভাইডেড বাই 12 আর 17 হচ্ছে 29। তাহলে এখানে 6 আর 12তে কাটলে উপরে থাকবে 2, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে যদি আমরা গুণ করি তাহলে tan ইনভার্স 14 দুগুণে 28, নিচে হচ্ছে 29। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ অথবা রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড proved।